শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। কুহেলিকা, মা আমার, তোর আসার সময় কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি। কিন্তু বাবা, তুমি আমাকে চিনলে কেমন করে? আমি তো বোরকা পরে আছি। পাগলি মেয়ে আবার, আমার মেয়েকে আমি চিনব না সেটা কি হয় বল? তাছাড়া তোর ফুপি ফোন দিয়ে বলেছে তুই বোরখা পরে আসতেছিস। তাই বাবা? ঠিক এমন সময় কুহেলিকার বাবা রৌদ্রকে দেখতেই বলে ওঠে, আরে বাবা, শুনলাম কিছুদিন আগে তোমার বাবাকে নাকি হত্যা করেছে নদীর মাঝে। কথাটি শুনে রৌদ্র কি উত্তর দেবে সেটাই ভেবে পাচ্ছিল না, কারণ কিভাবে বলবে আপনার মেয়ে সেই হত্যাকারী। আসলে চাচা, আমার বাবা খুব খারাপ একজন মানুষ ছিল, তাই হয়তো কেউ মেরে ফেলেছে। কথাটি মিথ্যা বলো নাই, সত্যি তোমার বাবা একটু পাগলাটে টাইপের ছিল, যাকে সাইকো বলে। বাবা, এইসব বলার দরকার নেই, তুমি চলো তো এখন বাসায়, আমার ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা মা, চলো। এই বলে সেখান থেকে কুহেলিকা তার বাবাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসে, কারণ যদি রৌদ্র কিছু বলে দেয় সেই ভয়ে। আবার আসবেন নৌকায়, কোনো সমস্যা হবে না আপনার। এরপরে কুহেলিকা বাসায় এসে তার ফুপিকে ফোন দেয়। হ্যালো ফুপি, একটি কাহিনী ঘটে গিয়েছে। কি কাহিনী ঘটালে আবার? তুমি যেই নৌকায় আমায় তুলে দিছো সেটা কার নৌকা ছিল জানো? তুই না বললে কেমন করে জানবো শুনি? সেই লোকটার, যেই লোকটা মারা গেল না, ওনার ছেলের নৌকা ছিল এটা। কি? ছেলেটা আমাকে চিনছে, তবুও কিছু বলেনি, বরং আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে। কি বলিস তুই এসব? সত্যি ফুফি, আরও আমাকে বলেছে কি, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আবার আসবেন নৌকায়। কি বলিস এসব তুই? শোন, খারাপ মানুষেরা মিষ্টি কথা বলে সব সময়। আজ হয়তো কিছু করেনি, কিন্তু অন্যদিন ঠিকই করবে। তাই ওদের সাথে কথাও বলবি না, সব সময় দূরে থাকবি। ঠিক বলেছ, আমি কখনো আর যাব না ওখানে। ঠিক আছে, ফোন রাখলাম, আমি এখন কাজ করব। ঠিক আছে ফুপি, আল্লাহ হাফেজ। অন্যদিকে রৌদ্র ভাবতে থাকে, মেয়েটার হয়তো এখানে কোনো দোষ নেই, কারণ তার বাবাই তো ভালো না। হয়তো মেয়েটার সাথে খারাপ কিছু করতে চেয়েছে, আর মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য তার বাবাকে ঘাটে ফেলে দিচ্ছে। তার রৌদ্র সারা দিন নৌকা চালিয়ে রাতে বাসায় আসে, এসেই দেখে তার মা কান্না করতেছে। মা, কান্না করিও না দয়া করে, আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। আমি তো এখনো বেঁচে আছি, কিসের ভয় তোমার? আল্লাহ কি আমাদের সাথেই শুধুমাত্র অবিচার করে? কেন আমাকে বিধবা বানালো? কি দোষ ছিল আমার? মা, এখানে আল্লাহর কোনো দোষ নেই, যার কর্ম যেমন সে তেমনই ফল পাবে। আমার বাবা যে একেবারেই ভালো লোক ছিল তাও না। যাক, এইসব কথা বলতে চাই না, তুমি কান্না থামাও। আর এই নাও 940 টাকা, আজকের রোজগার আমার। না, তোর কাছেই রাখ, তুই নাকি কলেজে ভর্তি হবি, সেখানে তো অনেক টাকা লাগবে। না মা, আমি আর পড়াশোনা করব না। এই কথাটা শুনে রৌদ্রের মা রৌদ্রের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, আর একবার এই কথাটা উচ্চারণ করবি তো আমার মরা মুখ দেখবি। মা, কি বলতেছো এইসব তুমি? যা বলার তাই বলছি। তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। আমি চাই না আমার সন্তান সারা জীবন খেয়াঘাটের মাঝি হয়ে থাক। ইনশাআল্লাহ মা, আমার জন্য দোয়া করো, আমি অবশ্যই ভালো কিছু করব। আমার মাথা ছুঁয়ে কথা দে, তুই পড়াশোনা করে চাকরি করবি। কথা দিলাম, আমি পড়াশোনা শেষ করে চাকরি করব। এখন ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। ঠিক আছে মা। এরপরে রৌদ্র তার মায়ের কথা মতো হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। মা, তুমি খেয়েছো? খাইছি বাবা, তুই খেয়ে নে। আমার কেন যেন মনে হচ্ছে তুমি খাওনি। হ্যাঁ করো, আমি খাওয়াইয়া দিতাছি। পাগল ছেলে আমার। আচ্ছা, তুই কোন কলেজে ভর্তি হবি এখন? এই তো রংপুর সরকারি কলেজে। কবে ভর্তি? আজ 8 তারিখ, 10 তারিখে সব কমপ্লিট হবে, তুমি টেনশন করিও না মা। ও আচ্ছা। এরপরে রৌদ্র ও তার মা খাওয়া দাওয়া করে সেই রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার রৌদ্র সেই নৌকা নিয়ে খেয়াঘাটে চলে আসে। এইভাবে দেখতে দেখতেই কলেজে ভর্তি হওয়ার সেই 10 তারিখ চলে আসে। তো সেই দিন টাকা পয়সা নিয়ে কলেজে ভর্তি হয় রৌদ্র। আচ্ছা স্যার, আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে? কাল থেকেই ক্লাস হবে। টাইমটা বললে একটু ভালো হতো আমার। ও, টাইম হচ্ছে সকাল 8টা 30 মিনিট।
ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আসি। রৌদ্রের মনটা আজ ভীষণ খুশি, কারণ ভালো একটি কলেজে ভর্তি হয়েছে, যেখানে পড়াশুনো করার পরে অবশ্যই চাকরি হবে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসে রৌদ্র। মা, আমার কলেজের সব কাজ শেষ, কাল থেকে ক্লাস শুরু। যাক, শুনে খুশি হলাম। দোয়া করিও আমার জন্য। অবশ্যই, সব মা চায় তার সন্তান ভালো কিছু করুক। পরের দিন রৌদ্র কলেজে এসে ক্লাসরুমে ঢুকতে যাবে এমন সময়। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি আমি ভেতরে? কথাটি শুনে স্যার বলে ওঠে। আরে তুই রৌদ্র ভাবতেই পারেনি স্যার তাকে। আরে তুই সেই ধর্ষকের ছেলেটা না, যে কিনা নৌকায় সুন্দরী নারী দেখলেই নষ্ট করার চেষ্টা করে? স্যারের মুখে ধর্ষণ কথাটি শুনে রৌদ্র বেশ অবাক হয়ে যায়, কারণ একজন শিক্ষক এইভাবে কথা বলতে পারে না। রৌদ্র কোনো উপায় না পেয়ে বলে, স্যার, আমি সেই ধর্ষকের ছেলে রৌদ্র। এখন কি ভেতরে আসতে পারি? কিন্তু একটু ওয়েট করো ওখানে। ঠিক আছে স্যার। ঠিক সেই সময় কিছু ছাত্রছাত্রী আচমকা স্যারকে বলে ওঠে, স্যার, এর বাবার কাহিনীটা আমাদেরকে একটু বলুন, সবাই শুনি। স্যারও তাদের কথায় সায় দেয়। শুনতে চাও তোমরা? কিন্তু যদি আবার এই মন খারাপ করে? না স্যার, বলুন, আমি কোনো মন খারাপ করব না। তবে বলেই ফেলি নাকি? ছাত্রছাত্রী, স্যার, অবশ্যই বলুন, মনে হয় শুনে মজা পাওয়া যাবে। ওর বাবা একজন খুবই খারাপ মানুষ, মেয়ে মানুষ দেখলেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। একদিন আমার কিছু ছাত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছি খেয়াঘাটে, তখন ওর বাবা আমাদের নৌকায় করে ঘুরিয়ে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা সবাই ক্লান্ত হই, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য একটিখানে নৌকাটিকে দাঁড় করাই। তো তখন আমার একটা ছাত্রী অতিরিক্ত ঘোরার কারণে অসুস্থ হয়ে পড়ে, তাই আমরা তাকে রেখেই সবাই নৌকা থেকে নেমে ফ্রেশ হতে যাই। নৌকা থেকে নেমে যেই না একটু দূরে গিয়েছি, ঠিক তখনই চিৎকারের আওয়াজ শুনতে পাই, বাঁচাও বাঁচাও। এমন চিৎকার শুনে সেখানে সাথে সাথেই চলে আসি। এসে দেখি আমার সেই ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করতেছিল এর বাবা। সেখানে সাথে সাথেই অনেক লোক জড়িত হলো, আর সবাই আমাদের বলতেছে আপনারা ঘাটে আর কোনো নৌকা পাননি, এই ধর্ষকের নৌকায় পেয়েছেন। আপনার জানেন না এর নজর ভালো না, খুব খারাপ মানুষ, মহিলা দেখলেই ঝাঁপিয়ে পড়ে ওদের ওপরে। এইসব কিছু শোনার পর কিছু ছাত্র বলে, স্যার, ধর্ষকের ছেলে তো ধর্ষক হবে, এটাই স্বাভাবিক, তাই না? এখানে তো আমাদের অনেক বান্ধবী আছে, তাদের উপরে যদি এই ছেলে কখনো ঝাঁপিয়ে পড়ে তখন আমাদের কি হবে? সত্যি তো, আমি এটা ভাবতে পারি নাই। এইসব শুনে রৌদ্র কি উত্তর দিবে ভেবে পাচ্ছিল না তখন। আপনারা সবাই চিন্তামুক্ত থাকতে পারেন, আমি এমন না, আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না, বিশ্বাস রাখুন প্লিজ। আরে তোরে তো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না আমার, কবে যে কি করে বসিস। স্যার, আমি জানি আমার বাবা ভালো মানুষ ছিল না, তাই বলে যে আমিও খারাপ সেটা কিন্তু না। সেটাও ঠিক। ঠিক সেই মুহূর্তে একজন মেয়ে বলে উঠল, স্যার, এই ছেলেকে দেখেই মনে হচ্ছে ও অনেক খারাপ, কারণ ওর বাবা আমাকেও ধর্ষণ করার চেষ্টা করেছে। মেয়েটির কথাটি শুনে রৌদ্র একটু গলা বাড়িয়ে তার দিকে তাকায়, আর তাকানোর সাথে সাথে বেশ অবাক হয়ে যায়, কারণ এটা তো সেই মেয়ে কুহিলিকা। কি বলো, তোমার সাথে কি ঘটেছিল? স্যার, আমি ফুপির বাড়ি যাচ্ছি, হঠাৎ ঘাটের মাঝে পড়ে গিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল, অনেক কষ্টে বেঁচে গেছি। তাই? স্যার, একটা কথা বুঝতেছি না, এই খারাপ মানুষের ছেলে এইসব কলেজে কেমন করে চান্স পায়, বুঝলাম না। স্যার, সবার কথা শেষ হলে এখন কি আমি ভেতরে ঢুকতে পারি দয়া করে? কিছুক্ষণ ভেবে স্যার উত্তর দিল, আসো ভেতরে। প্রথম দিনে দেরিতে আসলে পরবর্তীকালে এমন করলে অবশ্যই এর সাজা পাবে। ঠিক আছে স্যার। এই বলে রৌদ্র একটি ছেলের পাশে বসতে যাবে, ঠিক সেই সময় ছেলেটি বলে ওঠে, সমস্যা কি তোমার? হ্যাঁ, আশ্চর্য, সমস্যা হবে কেন আমার, শুনি একটু। তুমি আমার পাশে এসে বসতেছ কেন? অন্য জায়গা নাই? আর এখানে তো বসার মতো জায়গা আছে, তো বসলে সমস্যা কি? তোমার লেভেল আর আমার লেভেল দেখেছো তুমি? তোমার শরীর থেকে কি বাজে গন্ধ আসতেছে। আরে না, এটা আমার নতুন শার্ট, গন্ধ আসবে কোথা থেকে শুনি? এই কথাটি শুনে ছেলেটি হাহা করে হাসতে থাকে। এটা নাকি নতুন শার্ট? আরে এটা তো আমার বাসার কাজের ছেলেও পরে না, যাও এখান থেকে। এমন অপমান হয়ে রৌদ্র সোজা পিছনে গিয়ে বসে পড়ে আর ভাবতে থাকে, কুহেলিকা মেয়েটারে কতই না ভালো ভেবেছিলাম,
কিন্তু সে অন্য 8-10টা মানুষের মতো। ছি। ঠিক সেই সময় স্যার সবাইকে একটি অঙ্ক করতে দেয়। বেশ কঠিন ছিল, সবাই চেষ্টা করে কেউ পারল না, কিন্তু রৌদ্র বলে, স্যার আমি অঙ্কটা করেছি, যদি আপনি দেখতেন। তার চেয়ে এখানে কত ভালো ছাত্রছাত্রী আছে, তারা পারলো না, আর তুই এত সহজে। আর তুই তো একজন ধর্ষকের ছেলে, তুই পারবি এই কঠিন অঙ্কটি? সত্যি হাস্যকর লাগতেছে। স্যার আমার একটা নাম আছে, আমার নাম হলো রৌদ্র। আপনি বারবার আমার বাবাকে ইন্ডিকেট করে কথা বলতেছেন। হ্যাঁ, আমার বাবা একজন ধর্ষক ছিল যখন সে বেঁচে ছিল, কিন্তু সে এখন বেঁচে নেই। আশা করি তাকে নিয়ে আর সমালোচনা করার দরকার নেই। তোর তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস। তর্ক না, আপনি একটি কাজ দিয়েছেন যেটা আমি সম্পূর্ণ করেছি, সেটা আপনি দেখবেন, কিন্তু তা নয় আপনি আমার বাবাকে অপমান করছেন, সবার সামনে আমাকে ছোট করতেছেন, যেটা আপনার কাছে আমি কখনোই আশা করিনি। রৌদ্রের কথা শুনে স্যার এইবার নিজের ভুলটা একটু বুঝতে পারে। আচ্ছা নিয়ে আসো দেখি, তোমার অঙ্কটি হয়েছে নাকি হয়নি। কথার সাথে সাথে রৌদ্র চলে আসে। এরপরে স্যার রৌদ্রের অঙ্কের সমাধান দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ এত কঠিন অঙ্ক এত তাড়াতাড়ি কিভাবে করলো। আচ্ছা এই অঙ্কটি তুমি নিজেই করেছো নাকি বই দেখে? সত্যি সত্যি বলবা। নিজে থেকেই করেছি। ঠিক আছে, ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক দিচ্ছি, সেটা করে দেখাতে পারবে? পারবো কিনা জানি না, তবে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ঠিক আছে। এই কথাটি বলেই স্যার একটি আরো কঠিন অঙ্ক ব্ল্যাকবোর্ডে দেয়, যা রৌদ্র সাথে সাথেই সমাধান করে ফেলে, যেটা দেখে ক্লাসের সবাই বেশ চমকে ওঠে, স্যার সহ। স্যার শেষ করেছি, এখন দেখুন। হয়েছে। সবাই একটা হাততালি দাও রৌদ্রের জন্য। আশ্চর্যের বিষয় হলো কেউ হাততালি দিল না, সবাই হা হা করে হাসলো। সবার কর্মকাণ্ড দেখে রৌদ্র মাথা নিচু করে তার স্থানে গিয়ে বসলো। এরপর একের পর এক ক্লাস চলতে লাগলো, আর রৌদ্র প্রতিটা ক্লাসেই ভালো রেসপন্স দিল, যা সবাই দিতে পারেনি। অন্যদিকে কুহিলিকার একটি বান্ধবী বলে উঠল কুহিলাকে, দেখ কুহিলিকা, তোর থেকেও ভালো স্টুডেন্ট। আমি তো ভাবছি তুই মনে হয় আমাদের ক্লাসের টপার, কিন্তু না, এখন দেখি সেই মাঝের ছেলেটাই মনে হয়। আরে প্রথম দিন সবাই একটু ফ্যাক ফ্যাক করে, কিছুদিন গেলেই দেখবি প্যাক প্যাকে বন্ধ হয়ে গিয়েছে। হতে পারে, নাও পারে। ওই তুই চুপ করে থাকবি, বুঝলাম না তুই ওর দিকে কেন টানতেছিস? সরি সরি সরি। থাক, আর সরি বলতে হবে না তোকে, তুই যে কেমন আমি ভালোই জানি। তো সেই দিনটা ওইভাবেই চলে যায়। এর ফলে কলেজে ছুটি হলে রৌদ্র সোজা বাসায় চলে আসে, এসেই মাকে বলতে থাকে, আমার বাবা এতটাই খারাপ ছিল যে কলেজে গিয়েও আমাকে সবার সামনে অপমান হতে হয়। আমি আর কলেজেই যাব না। আরে পাগল, বলবি তো কি হয়েছে। এরপরে রৌদ্র তার মাকে সবকিছু খুলে বলে, কিন্তু রৌদ্রের কথা শুনে ওর মা কোনো উত্তর দিতে পারে না, কারণ মানুষ মিথ্যা কথা তো বলে না, সত্যি যেটা ওটাই বলে। তবুও ছেলেকে শুধুমাত্র একটি কথাই বলে, তোরে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। এরপরে রৌদ্র মন খারাপ করে নৌকা চালাতে ঘাটে আসে। এসেই দেখতে পায় যে তার সুন্দরী কিছু মেয়ে রৌদ্রের নৌকার আশেপাশে ঘুরঘুর করতেছে। এটা দেখেই রৌদ্র বলে, আপুরা, আপনারা কি নৌকায় উঠবেন বা নৌকায় করে ঘুরবেন? তখন একটি মেয়ে বলে, আমরা এই খেয়াঘাটটি সুন্দরভাবে ঘুরে দেখতে চাই, শুনেছি এই ঘাটটি বেশ সুন্দর। আমাদের এই খেয়াঘাট বেশ সুন্দর, আর আমরা হইলাম এই খেয়াঘাটের মাঝি। ও আচ্ছা, কিন্তু একটি সমস্যা আছে। সেটা আবার কি সমস্যা একটু শুনি। আমরা কেউ সাঁতার কাটতে পারি না, যদি আমরা পানিতে পড়ে যাই তখন কি হবে আমাদের? আরে সমস্যা নেই, আমি সুন্দরভাবে নৌকা চালাই, আপনাদের কোনো সমস্যা হবে না, বিশ্বাস রাখতে পারেন। রৌদ্রের কথাটি শেষ হতে না হতে অন্য একটি মাঝি এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা ভুল করেও এই নৌকায় উঠবেন না, ওর বাবা একজন দর্শক, আর দর্শকের ছেলে দর্শকই হয়। আমার তো মনে হচ্ছে ঘাটের মাঝে গিয়ে খারাপ কিছু করবে তোমাদের সাথে এই রৌদ্র। অন্য মাঝির এই কথাটি শুনে মেয়েগুলো আর রৌদ্রের নৌকায় ওঠে না, সাথে সাথে সেখান থেকে চলে যেতে লাগে। আরে আপুরা, আপনারা প্লিজ চলে যাবেন না, আমি অমন ছেলে না। তোমার বাবা কি ধর্ষক ছিল একজন? আমার বাবা একজন খারাপ মানুষ ছিল, উনি মারা গিয়েছেন। এখন আমি নৌকা চালাই, আমার কোনো রিপোর্ট নেই। না, আমরা তোমার নৌকায় উঠবো না। তোমার বাবা যেহেতু ভালো না, তার মানে তুমিও ভালো না। এটা কেমন বিচার শুনি? আর মানিক ভাই, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? রৌদ্রের কথায় বুঝলাম অন্য মাঝির নামটি হলো মানিক।
কেন, আমি মিথ্যা কিছু বলছি নাকি? অবশ্যই মিথ্যা বলছো। কি মিথ্যা শুনি? আমি কি আমার বাবার মতো হয়েছি? আরে আমি তো পড়াশোনা করি, ভালো মন্দ সব বুঝি। ওরে বাবা, পড়াশোনা করে আমাকে জ্ঞান দিতে আইছে? জ্ঞান না, তোমার ভুল ধরে দিলাম। আমার জায়গায় যদি তুমি থাকতে তবে কি করতে শুনি? যাই হোক, কেউ কারোর রিজেক্ট মারতে পারে না। তোর কথায় আমার ভীষণ হাসি পাচ্ছে। এই যে আপুরা, তোমরা মানিক ভাইয়ের নৌকায় ঘুরতে পারো, সে ভীষণ সুন্দরভাবে নৌকা চালাতে পারে।